নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা জোয়ার। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সে বয়সে কাক ডাকিলেও কোকিল বলিয়া ভ্রম হয়। সেই দাবিংশ বর্ষ বয়সে বেচারামবাবু লবঙ্গ মঞ্জরীকে বিবাহ করিয়াছিলেন। তখন ভবিষ্যৎ কেহই বিচার করেন নাই। বর বধূ এবং তাহার আত্মীয় পরিজনের দৃষ্টি বর্তমানেই একান্তভাবে নিবদ্ধ ছিল। বেচারামবাবু দেখিয়াছিলেন একজোড়া পটল চেরা চক্ষু, মুক্তার নোলক ও তাম্বুল চর্বণে ঈষৎ আরক্ত দুই পাটি দুগ্ধধবল দন্ত। বধূ দেখিয়াছিলেন ঘৃত ছানা সেবনে নধরায়িত দেহ, স্ফীতগণ্ড একটি নবীন জলধর শ্যামল দেবমূর্তি। লবঙ্গ মঞ্জরীর মাতা দেখিয়াছিলেন একটি গোবেচারী ধরনের বালক, চাহিয়া খাইতে জানে না, এবং তাহার পিতা দেখিয়াছিলেন বেচারামবাবুর পিতা কেনারামবাবুর কলিকাতার 3খানা ভাড়াটিয়া বাড়ি এবং সুন্দরবনে 300 বিঘা আবাদি জমি। বিবাহ সাড়ম্বরেই হইয়াছিল। সেদিনের কথা মনে হইলেই আজও বেচারামবাবু গ্রামোফোনে দম এবং তাহাতে পিলু রাগিনীর সানাইয়ে রেকর্ড জুড়িয়া দিয়া স্তব্ধ হইয়া বসিয়া থাকিতেন ও লবঙ্গ মঞ্জরী ভাঁড়ার ঘরের বারান্দায় বসিয়া বেগুন কাটিতে আঙুল কাটিয়া ফেলিতেন। নদীর জোয়ারের জল শুকাইয়াছে, আর তার দুই তীরে ভগ্ন ইষ্টকের পঞ্জর প্রকট করিয়া জরা জীর্ণ ঘাটের সোপানগুলি ক্রমে ক্রমে জাগিয়া উঠিতেছে। কিন্তু এমন কেন হইল? তাহার বিস্তৃত বিবরণ এই কাহিনীর প্রসঙ্গে অনাবশ্যক। তথাপি সংক্ষেপে কিঞ্চিত আভাস দিলে এই পার্থিব নশ্বর জগতের নশ্বরতর প্রেম মরীচিকা সম্বন্ধে পাঠক পাঠিকাগণ সচেতন হইয়া সাবধান হইতে পারিবেন। সেই জন্যই বলিতেছি। ফুলশয্যার রাত্রি হইতেই আরম্ভ করা যাক। জ্যোৎস্না রাত্রি। বাড়ির আঙিনায় নিমগাছটিতে একটি রাত্রিচর পেচক পক্ষী ভাষায় তাহার সখীর নাম ধরিয়া চিৎকার করিতেছিল। বেচারামবাবুর পিসিমাতা বারান্দায় দাঁড়াইয়া দূর দূর বলিয়া তাহাকে তাড়াইতে চেষ্টা করিতেছিলেন। ছাতের চিলেকোঠায় ফুলের বিছানায় শুইয়া পিঠ চুলকাইতে চুলকাইতে বেচারামবাবু নববধূর আগমনের প্রতীক্ষা করিতেছিলেন। সিঁড়িতে চাপা হাসি, সতর্ক পদশব্দ ও চাবির গোছার ঝনৎকার শোনা যাইতেছিল। ক্রমেই সমস্ত শব্দ ক্ষান্ত হইল এবং মিনিট দুয়েকের মধ্যে দরজার পাশে কাহার চুড়ি টুংটাং শোনা গেল, এবং তাহার পরেই হাতে একটা বেলফুলের মালা লইয়া নববধূ লবঙ্গ মঞ্জরী কক্ষে প্রবেশ করিলেন। চক্ষের পলকে বেচারামবাবু নিদ্রিত হইয়া নাসিকা গর্জন আরম্ভ করিলেন। বধূ লবঙ্গ মঞ্জরী দেখিল স্বামী ঘুমাইতেছেন। তৎক্ষণাৎ সে বাতি নিভাইয়া দিল। বেচারামবাবু শশব্যস্তে কহিলেন, ও কি, বাতি নিভিয়ে দিলে যে? লবঙ্গ মঞ্জরী কহিল, তুমি যে ঘুমুচ্ছ। বেচারামবাবু বিপদে পড়িয়া কহিলেন, ঘুম নয়, তন্দ্রা। বাতি জেলে দাও, তোমাকে দেখি একটু। লবঙ্গ মঞ্জরীর বয়স তখন 17 বৎসর। ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার পড়িয়া শেষ করিয়াছে। একটু হাসিয়া কহিল, কি দেখবে আবার? দিনভর তো জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখলে। বেচারামবাবু কহিলেন, আবার দেখব। দেখো বলিয়া লবঙ্গ মঞ্জরী সুইচ টিপিল এবং সেই দীপালোকিত কক্ষে পুষ্পশয্যায় বসিয়া উভয়ে উভয়কে জানাইল যে জগতে আর কিছু না থাকিলেও তাহারা দুইজন দুইজনকে ভালোবাসিয়াই বাঁচিয়া থাকিতে পারিবে। গৃহ না থাকিলে বনে গিয়া এবং অন্ন না থাকিলে ফলমূল খাইয়া জীবন ধারণ করিবে।
তোয়ালে না থাকিলে কেশরাশি দিয়া লবঙ্গ মঞ্জুরি বেচারামের পা মুছাইবে, এবং আলতার অভাব হইলে বেচারাম নিজের বুকের রক্ত দিয়া লবঙ্গ মঞ্জুরির চরণ রাঙাইবে। কেবলমাত্র এমএ পরীক্ষাটা পাশ করা আবশ্যক, নতুবা পিতা গালাগালি দিবেন। লবঙ্গ মঞ্জুরিও জানাইলে যে বেচারামকে দান করিয়াই তাহার নারী জীবন সার্থক হইয়াছে। এখন একমাত্র ম্যাট্রিকুলেশন পাশ করিতে পারিলেই জীবনের কোনো স্বাদ আর অপূর্ণ থাকিবে না। কিন্তু যেমন গাছের সবাম পাকে না, তেমনি জীবনের সকল স্বাদ পূর্ণ হয় না। বেচারাম ও লবঙ্গ মঞ্জুরির সাধেও ভগবান বাদ সাধিলেন। ঠিক ম্যাট্রিকুলেশন পরীক্ষার 15 দিন পূর্বে বেচারামের পিসিমাতা ঠাকুরানী ভ্রাতুষ্পুত্রের মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিতে করিতে নরলোক ত্যাগ করিলেন। পিতৃগৃহে জিওমেট্রির প্রবলেম কষিতে কষিতে এই সংবাদ পাইয়া লবঙ্গ মঞ্জুরি কাঁদিয়া উঠিল। পরদিন তাহার শ্বশুর কেনারামবাবু স্বয়ং তাহাকে লইতে আসিলেন। লবঙ্গ মঞ্জুরি কাঁদিতে কাঁদিতে তাহার বইগুলি বাক্সে গুছাইয়া পীরশাশুড়ির শূন্যস্থান অধিকার করিতে পতিগৃহে যাত্রা করিল। শ্রাদ্ধান্তে ব্রাহ্মণ ভোজন, তৎপর দিবস কাঙালি বিদায় এবং শেষ দিন কুটুম্বিনীগণের মধ্যে বস্ত্র বিতরণ সমাপ্ত করিয়া লবঙ্গ মঞ্জুরির মনে পড়িল যে ম্যাট্রিকুলেশন পরীক্ষা সে বৎসরের মতো শেষ হইয়া গিয়াছে। ঘরে গিয়া চেয়ারে বসিয়া সে কাঁদিতে লাগিল। পিছন হইতে বেচারামবাবু আসিয়া অতিরিক্ত আগ্রহে চেয়ার শুদ্ধ লবঙ্গ মঞ্জুরিকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করিয়া কহিলেন, কেঁদো না তুমি, আমি তোমাকে নিজে পড়িয়ে আসছে বছর নিশ্চয়ই পাশ করাব। লবঙ্গ মঞ্জুরি চোখের জল মুছিয়া কহিলেন, এবার আমি স্কলারশিপ পেতাম যে। বেচারাম কহিলেন, আরে আসছে বছর মেডেল পাবে। স্বামীর প্রেমে মুগ্ধ হইয়া লবঙ্গ মঞ্জুরি তখনকার মতো পরীক্ষার কথা ভুলিয়া গেলেন। বলা বাহুল্য, পাঠের নানারূপ প্রতিবন্ধকতাবশত বেচারামবাবুও পাশ করিতে পারিলেন না। পরীক্ষার খবর যেদিন বাহির হইল, সেদিন বেচারামবাবু পিতার সহিত সাক্ষাৎ না করিয়া রিক্সা চাপিয়া বাগবাজারে লবঙ্গ মঞ্জুরির পিতৃগৃহে গমন করিলেন। লবঙ্গ মঞ্জুরি তখন রেলিংয়ে ভর দিয়া দাঁড়াইয়া পাশের বাড়ির বাতায়ন লক্ষ্য করিয়া কাহাকে যেন কি বলিতেছিলেন। স্বামীর পদশব্দ শুনিয়া মুখ ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, ফল বেরিয়েছে? বেচারামবাবু কহিলেন, ফেল করেছি। লবঙ্গ মঞ্জুরির মুখ শুকাইয়া গেল। কহিলেন, যে বিপদ আপদ গেল, তা নইলে তোমার মতো ছেলে। বেচারামবাবু কহিলেন, আরে সেজন্য নয়, তুমি পরীক্ষা দিতে পারলে না, আর আমি তোমার অভিন্ন হৃদয় স্বামী হয়ে কেমন করে পাশ করব, সেই জন্যে। লবঙ্গ মঞ্জুরি স্বামীর অপূর্ব পত্নী প্রেমে আবিষ্ট হইলেন এবং চকিত দৃষ্টিতে একবার পাশের সমস্তগুলি বাড়ির ছাদ দেখিয়া লইয়া বেচারামবাবুর বুকে মুখ লুকাইলেন। তাহার পর ছাতে বসিয়া দুইজনে প্রতিজ্ঞা করিলেন, এবার উভয়কেই পাশ করিতে হইবে। তাহার জন্য যদি কালীঘাটে 3 জোড়া পাঁঠা দিতে হয়, তাহাও স্বীকার। লবঙ্গ মঞ্জুরি তাহার মাসিক হাত খরচের টাকা হইতে জমাইয়া সে পাঁঠা কিনিয়া দিবেন। পরীক্ষার খবর শুনিয়া কেনারামবাবু পুত্রকে কিছু বলিলেন না। পুত্রবধূকে ডাকিয়া কহিলেন, তুমি একটু শাসনে রেখো বৌমা, তেতলার চিলেকোঠায়ও পড়বে, আর তুমি দোতলার বারান্দায় বসে কাজকর্ম সব দেখবে আর পাহারা দেবে, বুঝলে? লবঙ্গ মঞ্জুরি দাঁতে ঠোঁট চাপিয়া হাস্যরোধ করিয়া ঘাড় নাড়িলেন। অতএব বেচারামবাবুকে গৃহস্থ হইয়াও সন্ন্যাসী সাজিতে হইল। তিনি তেতলার চিলেকোঠা ঘরে বানপ্রস্থ অবলম্বন করিয়া অধ্যয়নে ব্যাপৃত হইলেন। কিন্তু স্বভাবদোষ ত্যাগ করিতে পারিলেন না। এক পাতা পড়িয়াই সিঁড়ির দিকে মুখ ফিরাইয়া ডাকিতেন, ওগো শুনছ? লবঙ্গ মঞ্জুরি দোতলা হইতে জবাব দিতেন, শুনছি। আমার পায়ের তলাটা একটু সুরসুরি দিয়ে যাও তো,
বড় ঘুম পাচ্ছে। লবঙ্গমঞ্জুরি কহিতেন। ঠাকুর কিন্তু বাড়িতেই আছেন। পিতা বাড়িতে আছেন শুনিয়াই বেচারামবাবুর নিদ্রার আবেশ ছুটিয়া যাইত। তিনি তারস্বরে আবার পড়িতে আরম্ভ করিতেন এবং 10 মিনিট পড়িয়াই আবার ডাকিতেন, ওগো শুনছ, বাবা বেরিয়ে গেছেন। স্বামীর নিকট বারবার মিথ্যা কথা বলা মহাপাপ, কাজেই লবঙ্গমঞ্জুরি কহিতেন, হ্যাঁ কেন? ছাদে একটা কাক বড্ড ডাকছে, তাড়িয়ে দিয়ে যাও তো লক্ষ্মী। বেচারামবাবুর লক্ষ্মী দোতলার বারান্দায় দাঁড়াইয়াই কাল্পনিক কাকের উদ্দেশ্যে হুস হুস শব্দ করিতেন। বেচারামবাবু খানিকক্ষণ কান পাতিয়া থাকিয়া আবার ডাকিতেন, ওগো জানালাটা বন্ধ করে দিয়ে যাও তো। লবঙ্গমঞ্জুরি কহিতেন, পারবো না, হিস্ট্রি পড়ছি এখন। বেচারামবাবু আর কথা কহিতেন না, বালিশ বুকে টানিয়া চোখ বুজিয়া পড়িয়া থাকিতেন। আর এদিকে লবঙ্গমঞ্জুরি তাহার দক্ষিণ কর্ণ একতলায় কেনারামবাবুর বৈঠকখানার দিকে ও বামকর্ণ বেচারামবাবুর তেতলার সিঁড়িঘরের দিকে উৎকর্ণ করিয়া দোতলার বারান্দায় বসিয়া সিপাহী বিদ্রোহের কারণাবলী কণ্ঠস্থ করিবার ব্যর্থ চেষ্টা করিতেন। শেষে রাগিয়া ম্যাট্রিকুলেশন হিস্ট্রি অব ইন্ডিয়াখানা পানের বাটার উপর ছুঁড়িয়া ফেলিয়া দিতেন ও একতলার সিঁড়ি দরজার শিকল লাগাইয়া তেতলায় গিয়া উপস্থিত হইতেন। তারপর বেচারামবাবুর মাথায় হাত দিয়া কহিতেন, হ্যাঁ গা, রাগ করলে? বেচারামবাবু মুখ না তুলিয়া গাঢ় স্বরে কহিতেন, যাও যাও, হিস্ট্রি পড়ো, মরা মানুষের নাম মুখস্থ করোগে। লবঙ্গমঞ্জুরি বেচারামবাবুর ছোট বালিশটাতে নিজের মাথা রাখিবার একটু স্থান করিয়া লইয়া কহিতেন, আর করব না, এইবারের মতো মাপ করো। অগত্যা বেচারামবাবু ক্ষমা করিতেন এবং তাহার পর উভয়ের মধ্যে অর্ধ প্রহর ধরিয়া যে কথাবার্তা হইত তাহার সহিত ডক্ট্রিন অফ ল্যান্ডস অথবা মিনিস্ট্রির কোনো সম্পর্ক থাকিত না। কথা না ফুরাইতেই একতলায় সিঁড়ির শিকল ঝনঝন করিয়া উঠিত, মৃদু কণ্ঠে আহ্বান আসিত, বৌমা। লবঙ্গমঞ্জুরি তাড়াতাড়ি নামিয়া হাতের কাছে যাহা পাইতেন, সূঁচ সুতো, পানের বাটা অথবা তেলের বোতল, তাহা বাম হাতে লইয়া শিকল খুলিতেন। কেনারামবাবু স্মিত মুখে প্রশ্ন করিতেন, বেচু পড়ছে তো? লবঙ্গমঞ্জুরি কহিতেন, হুম। কেনারামবাবু কহিতেন, আচ্ছা, এইবার নিয়ে খেয়ে নিক, বেশি পড়াও ভালো নয় আবার, যাও ডেকে দাওগে। লবঙ্গমঞ্জুরি বেচারামবাবুকে ডাকিয়া দিতেন। বেচারামবাবু ললাটের শিরা টিপিতে টিপিতে নামিয়া আসিতেন। কেনারামবাবু কহিতেন, কপাল তো টনটন করবেই, একসঙ্গে বেশি পড়লে মাথায় ঝাঁকানি লাগে, খানিকটা পড়বে আর খানিকটা ঘুরবে ছাতে। বেচারামবাবু আগে আচ্ছা বলিয়া স্নানের ঘরে প্রবেশ করিতেন। মার্চ মাসে ম্যাট্রিকুলেশন, জুলাইতে এমএ। হঠাৎ একদিন ডিসেম্বর মাসে মুখ অত্যন্ত বিমর্ষ করিয়া লবঙ্গমঞ্জুরি বেচারামবাবুকে কহিলেন, এবারও পরীক্ষা দেওয়া হলো না। বেচারামবাবু মুশরিয়া গিয়া কহিলেন, দেখো যদি কোনো মতে পারো। লবঙ্গমঞ্জুরি আঙুলের কর গনিয়া কাঁদো কাঁদো হইয়া কহিলেন, কোনো মতেই হয় না আর। বেচারামবাবু শুদ্ধ কহিলেন, তাই তো। তাহার পরই মাথা চুলকাইতে চুলকাইতে পেন্সিল কিনিতে বাহির হইয়া গেলেন। ম্যাট্রিকুলেশন পরীক্ষার কয়েকদিন লবঙ্গমঞ্জুরিকে কার্যান্তরে ব্যাপৃত থাকিতে হইল। পরীক্ষার দিন কয়েক পর একদিন বেচারামবাবু অত্যন্ত করুণা মধুর স্বরে লবঙ্গমঞ্জুরিকে কহিলেন, এবার পরীক্ষা দিলে তুমি নিশ্চয়ই মেডেল পেতে। লবঙ্গমঞ্জুরি হরিদ্রা বর্ণের বস্ত্রখণ্ডে বিজড়িত শিশুকন্যাটিকে বেচারামবাবুর দিকে তুলিয়া ধরিয়া
তীক্ষ্ণ স্বরে কহিলেন, এই যে মেডেল দিয়েছ। বেচারামবাবু অত্যন্ত অপরাধীর মতো মাথা নিচু করিয়া প্রস্থান করিলেন। কিছুকাল আর পরীক্ষার প্রসঙ্গ হইল না। মাস 6 পর একদিন বেচারামবাবু হাসিতে হাসিতে আসিয়া লবঙ্গমঞ্জুরীকে বলিলেন, আমি 2nd ক্লাস পেয়েছি। লবঙ্গমঞ্জুরী প্রথমেই উল্লসিত হইয়া উঠিলেন, পরক্ষণেই তাহার প্রতিভক্তিতে আঘাত লাগিল। মনে হইল বেচারামবাবু প্রতারক, স্বার্থপর। লবঙ্গমঞ্জুরীকে নারী জন্ম সার্থক করিবার কাজে নিযুক্ত রাখিয়া নিজে স্বচ্ছন্দে পরীক্ষা দিয়া পাশ করিয়া গিয়াছেন। লবঙ্গমঞ্জুরীর প্রাণে সেই প্রথম ঈর্ষার আঁচড় লাগিল। পরবৎসর ট্রাম হইতে পড়িয়া ঠিক মার্চ মাসে কেনারামবাবু পঞ্চত্ব পাইলে লবঙ্গমঞ্জুরীর প্রাণের এই আঁচড়টি সূক্ষ্ম রেখা হইতে একটি দাগে পরিণত হইল। তৎপর বৎসর লবঙ্গমঞ্জুরী ঠিক মার্চ মাসেই পুনরায় প্রথম বৎসরের মতো বিপন্ন হইয়া পড়িলেন। বেচারামবাবুর পুত্র ভূমিষ্ঠ হইবার পর শাশুড়ির তত্ত্বাবধানে তদীয় কন্যাকে সমর্পণ করিয়া লবঙ্গমঞ্জুরী ভয়ে পুরী যাত্রা করিলেন। চতুর্থ বৎসরে মার্চ মাসে খুকির ইনফ্লুয়েঞ্জা ও পঞ্চম বৎসরে ঠিক মার্চ মাসেই আবার খোকার টাইফয়েড হল। এইরূপে লবঙ্গমঞ্জুরীর বিবাহিত জীবনে 14 মার্চ মাস কাটিয়াছে এবং প্রাণের সেই আঁচড়ের দাগটি ক্রমে ক্রমে একটি 14 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট অস্ত্রক্ষতে পরিণত হইয়াছে। লবঙ্গমঞ্জুরীর ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়া হয় নাই, তবে তাহার খুকি বই খাতা হ্যান্ডব্যাগে ভরিয়া প্রতি দিবস ব্রাহ্ম গার্লস স্কুলে যাতায়াত করিতেছে। জীবন নদীর ভাটার টানে এমনই একটা দিনে আমাদের কাহিনীর ব্যাপারটা ঘটিয়াছিল। তখন বড়দিন। সিমলা, বোম্বাই, ওয়ালটেয়ার, দিল্লি, কানপুর প্রভৃতি স্থান হইতে লবঙ্গমঞ্জুরীর বাল্য সখীরা তাহাদের স্বামীদের বেতনের আয়তন অনুযায়ী কলেবর লইয়া কলিকাতায় বেড়াইতে আসিয়াছিলেন। কলিকাতায় সে বছর নিখিল ভারত শিল্প প্রদর্শনী। প্রথম শ্রেণীর সমস্ত হোটেল বারান্দায় স্থানাভাবের নোটিশ লটকাইয়া দিয়াছে ও কলিকাতার বাজারে মুর্শিদাবাদী সিল্কের শাড়ির দাম টাকায় 2 আনা হিসাবে চড়িয়া গিয়াছে। উক্ত শিল্প প্রদর্শনীতে একদিন সন্ধ্যাবেলা লবঙ্গমঞ্জুরী সকন্যা ভ্রমণ করিতেছিলেন। এমন সময় তাহারই সমান বয়সী একটি মহিলা তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিলেন, হ্যাঁ ভাই, তুমি লবঙ্গ না? লবঙ্গমঞ্জুরী আগন্তুকের পায়ের জড়ি বসানো নাগরা ও পরনের পার্সি শাড়ির ঘাগরাবৎ ঢেউ দেখিয়া ভাবিলেন, বাইজি। পরক্ষণেই স্মৃতি গহ্বরে একটি আবছায়া মূর্তি জাগিয়া উঠিল, কিন্তু সে অতীব শীর্ণকায়া এবং সম্মুখবর্তিনী একেবারে বড় নারী। কাজেই কি বলিবেন স্থির করিতে পারিলেন না। আগন্তুক হাসিয়া কহিলেন, চিনতে পারলে না ভাই? আমি পঙ্কজ। লবঙ্গমঞ্জুরী হাসিয়া কহিলেন, যে মুটিয়ে গিয়েছ ভাই। পঙ্কজিনী কহিলেন, উনিও তাই বলেন। কি করি বল দেখি ভাই? বলিয়া পঙ্কজিনী দেবী একখানি 12 বর্গগজ প্রমাণ ফুলদার রুমাল পাতিয়া তদুপরি তৃণ শয্যায় উপবেশন করিলেন। সেখানে বসিয়াই উভয় সখীতে কথাবার্তা হইতে লাগিল। দেখিতে দেখিতে পঙ্কজিনীর বেলফুল কমলিনী, কমলিনীর গঙ্গাজল নির্ঝরিণী, নির্ঝরিণী দেখন হাসি পূজারিণী, পূজারিণীর ফাগ সুভাষিনী ইত্যাদি সখিত্ব সূত্রে গঠিত 1/2 ডজন নারী একটি পুষ্পমালার মতো লবঙ্গমঞ্জুরীকে বেষ্টন করিলেন। তাহাদের স্বামীরা দূরে বটগাছের তলে দাঁড়াইয়া ঊর্ধ্ব নেত্রে গাছের ডালের সংখ্যা নির্ণয় করিতে করিতে সভাভঙ্গের অপেক্ষা করিতে লাগিলেন। অর্ধপ্রহর রাত্রে কলহাস্যধ্বনিসহ সভাভঙ্গ হইল। একমাত্র তিনিই কলিকাতাবাসিনী বলিয়া আগামী দিবস অপরাহ্নে তাহার গৃহে সকলকে নিমন্ত্রণ করিয়া লবঙ্গমঞ্জুরী বিদায় লইলেন। পথে আসিতে আসিতে লবঙ্গমঞ্জুরী আপনার অবস্থা একবার চিন্তা করিলেন। বুঝিলেন যে তিনি নিতান্তই অভাগিনী। সকলের স্বামীরা
তাহাদের পত্নীকে সঙ্গে লইয়া প্রদর্শনী ভ্রমণে আসিয়াছেন, আর তাহার সঙ্গে আসিয়াছে যোগু কোচম্যান, মহাদেও বরকন্দাজ আর মাধাই সহিস। লবঙ্গমঞ্জরীর মানসিক বিলাপ শেষ হইবার পূর্বেই গাড়ি ফটকে প্রবেশ করিল। বেচারামবাবু অস্থির হইয়া তখন এ ঘর ও ঘর করিতেছিলেন, এবং খেমিঝি কেন লবঙ্গমঞ্জরীর সঙ্গে যায় নাই এই জন্য তাহাকে তিরস্কার করিতেছিলেন। লবঙ্গমঞ্জরীকে দেখিয়া বেচারামবাবু সহর্ষে কহিলেন, যা হোক এলে। লবঙ্গমঞ্জরী নিজের দুর্ভাগ্যের কথা তখনও ভুলিতে পারেন নাই। কহিলেন, না এলেই ভালো হতো। বেচারামবাবু সাহস করিয়া আর কিছু বলিতে পারিলেন না। খুকিকে ডাকিয়া গোপনে জিজ্ঞাসা করিলেন, তোর মা টাকা নিয়ে যায়নি বুঝি না? খুকি জানিনে বলিয়া চলিয়া গেল। তখন বেচারামবাবু নিচে নামিলেন এবং সহিসকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে পথে ঘোড়া দুষ্টামি করে নাই। তবে সহসা লবঙ্গমঞ্জরীর এরূপ রুদ্রমূর্তি ধারণের কারণ কি? কিছু বুঝিতে না পারিয়া তাড়াতাড়ি আহার সমাপ্ত করিয়া বেচারাম শয়ন করিলেন। পরদিন লবঙ্গমঞ্জরীর রুদ্র রূপের হেতু বেচারামবাবুর চক্ষে প্রাতঃ সূর্যের মতোই প্রত্যক্ষ হইল। বেচারামবাবু তখন আহারান্তে নিদ্রিত। অকস্মাৎ সিঁড়িতে অনেকগুলি পদশব্দ, চুড়ি কঙ্কনের ঝনৎকার, গরদের শাড়ির খসখসানি, কলহাস্য শুনিয়া তিনি চমকিত হইয়া শয্যার উপর উঠিয়া বসিলেন। পরক্ষণেই, এসো ভাই, মাইরি কি মানিয়েছে, ওটা কভরির, মজুরি কি নিলে, পান্নাখানা করতি, আসতে দিলে তো? এই প্রকার বিচিত্র প্রশ্ন শুনিয়া বুঝিলেন যে লবঙ্গমঞ্জরীর কক্ষে সখী সমাগম হইয়াছে। বাহিরে যাইতে হইলে লবঙ্গমঞ্জরীর কক্ষ তিনখানির সম্মুখ দিয়া যাইতে হয়, কিন্তু বেচারামবাবু গত 5 দিন সময়াভাবে ক্ষৌরকার্য করেন নাই। কাজেই কক্ষ ত্যাগ করিতে না পারিয়া বিছানায় মুদ্রিত নেত্রে শুইয়া পার্শ্বের কক্ষের স্বামীগৃহ, সন্তান এবং বিবাহতান্ত্রিক আলোচনা শুনিতে লাগিলেন। শুনিতে শুনিতে বেচারামবাবু তন্দ্রাবিষ্ট হইয়া পড়িয়াছিলেন। সহসা লবঙ্গমঞ্জরীর উচ্চ কণ্ঠস্বরে তাহার চমক ভাঙিল। লবঙ্গমঞ্জরী কহিতেছেন, তোদের স্বামী ঘরে মাস্টার রেখে পড়িয়ে পাশ করিয়েছে, ভাগ্যি ভালো। আমার স্বামীর মতো মানুষের হাতে পড়লে ফার্স্ট বুকেই শেষ হতো। আমি আবার পাস দেব। বেচারামবাবুর আত্মমর্যাদায় আঘাত লাগিল, রাগও হইল, কিন্তু ক্রোধের উদ্রেক হইলেই তিনি গ্রিক নীতি উপদেষ্টার উপদেশ অনুসারে মনকে বিক্ষিপ্ত করিবার জন্য 1 হইতে 100 পর্যন্ত গণিতেন। আজও সেই পন্থাই অবলম্বন করিলেন, কিন্তু যখন দেখিলেন যে 1000 পর্যন্ত গণিয়াও ক্রোধের শান্তি হইল না, তখন ছাদে গিয়া পদচারণা করিতে লাগিলেন। ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। লবঙ্গমঞ্জরীর অতিথিরা যূথবদ্ধ হইয়া মোটর আরোহণে প্রস্থান করিলেন। ছাদ হইতে রক্তনেত্র বেচারামবাবু তাহা দেখিলেন। তারপর ধীরে ধীরে নামিয়া আসিলেন। লবঙ্গমঞ্জরী প্রশ্ন করিলেন, 2খানা লুচি মুখে দেবে? বেচারামবাবু কহিলেন, না। তারপর নিচে নামিয়া গিয়া একখানি চিঠি লিখিয়া খেমিঝির নিকট পাঠাইয়া দিলেন। লবঙ্গমঞ্জরী ভ্রু কুঞ্চিত করিয়া পাঠ করিলেন, তুমি আমায় অপমান করিয়াছ। আমি তোমাকে মাস্টার রাখিয়া পড়াইয়া পাশ করাই নাই, এই কথা ভদ্রমহিলাদের নিকট রটাইয়াছ। কালই এই কথা তাহাদের স্বামীর নিকট এবং স্বামীদের মুখ হইতে তাহাদের বন্ধু বান্ধবেরা শুনিবেন। প্রথমে কলিকাতা শহরে, তারপর দিল্লি, আগ্রা, দেরাদুন, সিমলা, কানপুর, বোম্বাই, মাদ্রাজে এই অখ্যাতি প্রচার হইয়া যাইবে। লোকে মনে করিবে আমি স্ত্রীকে যন্ত্রণা দিই এবং তাহাকে স্বেচ্ছাপূর্বক বর্বর করিয়া রাখিয়াছি। এক্ষেত্রে আমি তোমার স্বামী হইবার উপযুক্ত নহি। কাজেই অদ্য হইতে আমি বৈঠকখানায় শুইব এবং নিচের ঘরেই আহারাদি করিব। ইতি শ্রী বেচারাম। লবঙ্গমঞ্জরীর চক্ষু রক্তবর্ণ হইল। কহিলেন,
বেশ। আহার আনতে বৈঠকখানার ঘরে ছারপোকার দংশনে অতিষ্ঠ হইয়া বেচারামবাবু ছটফট করিতেছিলেন। এমন সময় খেমিঝি একখানি পত্র লইয়া উপস্থিত হইল। বেচারামবাবু পড়িলেন। তোমার পত্র পাইয়া সমস্ত বিষয় অবগত হইলাম। তোমার ছেলে মেয়েদের খাওয়াইতে পড়াইতে আমার জীবন ব্যর্থ হইল, আবার তুমিই রাগ করিতেছ। আমি কল্ল হইতে তোমার সংস্রবে থাকিব না। অশান্ত ছেলে মেয়ে কেমন করিয়া সামলাও তাহা দেখিব। লোকে দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না। ইতি লবঙ্গ মঞ্জুরি দেবী। প্রথমেই বেচারামবাবুর মাথা ঘুরিয়া উঠিল, কিন্তু তিনি আত্মসংবরণ করিয়া খেমিঝিকে কহিলেন, বেশ। সমস্ত রাত্রি নানা দুর্ভাবনা ও নির্মম ছারপোকা দংশনের ফলে গত নিদ্রা হইয়া রাত্রি শেষে বেচারামবাবু ঘুমাইয়া পড়িয়াছিলেন। ঘুম ভাঙিল ছোট খোকার চিৎকারে। সে আসিয়া বেচারামবাবুর হাত ধরিয়া টানিয়া কহিল, খিদে পেয়েছে বাবা। তন্দ্রা বিজড়িত নেত্র ঈষদ উন্মিলিত করিয়া বেচারামবাবু কহিলেন, আহ, বিরক্ত করো না খোকা, তোমার মার কাছে যাও। খোকা কহিল, মা যে নেই। সর্পদষ্টবৎ চমকিত হইয়া বেচারামবাবু শয্যার উপর উঠিয়া বসিলেন। গত দিবসের যাবতীয় ঘটনা মনে পড়িল। তাড়াতাড়ি দোতলায় উঠিয়া দেখিলেন দোতলা শূন্য। কেবল বড় খুকি ছবি আঁকিতেছে এবং বড় খোকা ও ছোট খুকি দুইজনে পিতার পরিত্যক্ত ছেঁড়া চটিগুলি সংগ্রহ করিয়া লবঙ্গমঞ্জুরির রজত শুভ্র প্রশস্ত শয্যার উপর একটি ছিন্ন পাদুকার মনুমেন্ট প্রস্তুত করিতেছে। বেচারামবাবুকে দেখিয়াই বড় খুকি কহিল, আজ আমার স্কুলের মাইনের দিন বাবা, টাকা দিয়ে বাড়ি থেকে বেরিও, বারবার চাইতে পারবো না। বেচারামবাবু প্রশ্ন করিলেন, তোমার মা? বড় খুকি কহিল, মা দিয়ে যায়নি, বলে গেল যে সব তোমার কাছ থেকে নিতে হবে, এই তোমার ভাঙা বাক্সটার চাবি রেখে গেছে। বলিয়া একটা চাবি পিতার হাতে ছুঁড়িয়া ফেলিয়া দিল। বেচারামবাবু জিজ্ঞাসা করিলেন, কোথায় গেছেন? বড় খোকা কহিল, বাগবাজার, আর বলেছে তুমি যদি অমুখ হও। বড় খুকি তাহাকে ধমক দিয়া কহিল, চুপ কর খোকা, বাপের সঙ্গে বুঝি ওরকম করে কথা কইতে হয়? শোনো বাবা, মা বলেছে যে যদি তুমি বাগবাজারের দিকে যাও তাহলে মা দুঃখিত হবেন, তারপর কলকাতা ছেড়ে চলে যাবেন। কাশিও যেতে পারেন, কাটোয়াও যেতে পারেন। ছোট খুকি কহিল, মা বলেছে যে সে আর আমাদের মা নয়, নতুন মা আসবে। হ্যাঁ বাবা, কবে আসবে? বেচারামবাবু কহিলেন, আচ্ছা। তাহার পর একখানি চাদর গায়ে ফেলিয়া বাহির হইবার জন্য কেবল ঘরের বাহির হইবেন, এমন সময় বড় খোকা কহিল, আমাদের খাবার আনিয়ে দাও বাবা, আমার কচুরি, ছোট খুকির বার্লির বিস্কুট। বড় খুকি ও ছোট খোকা সমস্বরে কহিল, আমাদের গরম বেগুনি। বেচারামবাবু একটু ভীত হইলেন। তারপর কহিলেন, খেমিকে ডাক। সে তো নেই বাবা। বড় খুকি কহিল, কোথায়? সে আজ সকালে মার কাছ থেকে ছুটি নিয়ে মার গাড়িতেই চলে গেছে। বেচারামবাবু বুঝিলেন যে ষড়যন্ত্র। কহিলেন, বেশ, দেখব। ঠাকুর? গণপতি ঠাকুর আসিয়া সবিনয় জিজ্ঞাসা করিল যে সজিনার চচ্চড়িতে লঙ্কা বাটা দিতে হইবে কিনা। বেচারামবাবু কহিলেন, না, তুমি খোকা খুকিদের খাবার আনিয়ে দাও। গণপতি কহিল, এখন আবার কি খাবে বাবু? 10টা বাজে, একবার তো খেয়েছে। বেচারামবাবু বুভুক্ষু চতুষ্টয়ের প্রতি ক্রুদ্ধ দৃষ্টি হানিয়া কহিলেন, খেয়েছিস? বড় খুকি কহিল, অল্প। বেচারামবাবু কহিলেন, এখন থাক, তবে বিকেলে বেশি করে খাস।
সেদিন বেচারামবাবু গৃহস্থালিতে মনোযোগ দিলেন। সমস্ত গুছাইয়া খোকাখুকিদের আহারের নিয়ম ও পরিমাণ একখানি কাগজে লিখিয়া রান্নাঘরের দরজায় সাঁটিয়া দিলেন এবং ঠাকুর ও চাকরকে জানাইলেন যে সমস্ত কাজ নিয়ম মতো হওয়া চাই। মাইজি নাই বলিয়া চালাকি করা চলিবে না। রাত্রে বেচারামবাবুর তন্দ্রাকর্ষণ হইবার উপক্রম হইতেছিল। ছোট খোকা আসিয়া কহিল, বাবা, আমার লাল জামাটা পরিয়ে দাও না। বেচারামবাবু তন্দ্রা টুটিল। রাত্রে কি হবে জামা? ছোট খোকা কহিল, নইলে ঘুম পাচ্ছে না আমার। বেচারামবাবু হাঁকিলেন, বড় খুকি। বড় খুকি জবাব দিল, আমার বড্ড কান কটকট করছে বাবা। বেচারামবাবু কহিলেন, আচ্ছা। প্রভাতে বৈঠকখানায় বসিতেই যোগু কোচম্যান আসিয়া জানাইল ঘোড়া দানা খাইতেছে না। বেচারামবাবু কহিলেন, ডাক্তার দেখাও। যোগু চলিয়া গেল এবং সন্ধ্যার সময় আসিয়া জানাইল যে ঘোড়া ছটফট করিতেছে। বেচারামবাবু ধোপার কাপড় হিসাব করিতেছিলেন। নির্বিকার চিত্তে হুকুম দিলেন, ঘোড়াটাকে পিঁজরাপোলে পাঠাইয়া দেওয়া হোক। দুপুরবেলা বেচারামবাবু ঘুমাইতেছিলেন। এমন সময় একটি কনস্টেবল দুই হাতে ছোট খোকা ও ছোট খুকির হাত ধরিয়া আনিয়া হাজির করিয়া জানাইল যে বড় রাস্তার মোড়ে দাঁড়াইয়া দুইজন কাঁদিতে কাঁদিতে বাগবাজারের কথা জিজ্ঞাসা করিতেছিল। বেচারামবাবু কনস্টেবলকে একটি সিকি বকশিস দিয়া বিদায় করিলেন, কিন্তু বুঝিতে পারিলেন কলিকাতার গাড়ি ঘোড়া সংকুল শহরে এইসব অশান্ত ছেলে মেয়ে লইয়া বাস করা নিতান্ত বিপজ্জনক। তৎক্ষণাৎ বরকন্দাজ ডাকিয়া টাইম টেবিল কিনিতে হাওড়া স্টেশনে পাঠাইয়া দিলেন। টাইম টেবিলের পাতা উল্টাইয়া আইন কানুন দেখিয়া বেচারামবাবু মনে মনে কি স্থির করিলেন তাহা তিনিই জানেন। সন্ধ্যাকালে এক বাক্স হোমিওপ্যাথিক ওষুধ, এক ঝুড়ি কমলা লেবু ও হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান নামক একখানি বহির 11 ভলিউম কিনিয়া বাড়িতে পৌঁছিয়াই দেখিলেন দোতলায় হইচই আরম্ভ হইয়া গিয়াছে। এক গামলা রসগোল্লা সম্মুখে লইয়া তাহার দুই খোকা ও দুই খুকি মহা সমারোহে ভোজন আরম্ভ করিয়া দিয়াছে। বেচারামবাবু স্থির হইয়া দাঁড়াইলেন এবং অতিরিক্ত রসগোল্লা ভোজনে উদারাময় হইলে নক্স কিংবা পালসিটিলা দিতে হইবে চক্ষু মুদ্রিত করিয়া তাহাই ভাবিতে লাগিলেন। এমন সময় দাদার সহিত পাল্লা দিতে গিয়া ছোট খোকা একসঙ্গে 2টি রসগোল্লা গালে ফেলিয়া দিয়া চক্ষু কপালে তুলিল। বড় খুকি তাড়াতাড়ি চেঁচাইয়া উঠিল, ওরে মরবি যে, বমি কর বমি কর। ছোট খোকা সেই অবস্থাতেই মাথা নাড়িয়া অসম্মতি জ্ঞাপন করিয়াই চিত হইয়া শুইয়া পড়িল। বড় খুকি কাঁদিয়া উঠিল এবং ঠিক সেই সময় ঘরের দরজার আড়াল হইতে খেমিঝি তাড়াতাড়ি বাহিরে আসিয়া ছোট খোকাকে কোলে লইয়া তাহার মাথায় জল ঢালিয়া বাতাস করিতে লাগিল। বেচারামবাবু জিজ্ঞাসা করিলেন, তুমি এখানে কেন? খেমি কহিল, গিন্নিমা খোকাখুকিদের রসগোল্লা পাঠিয়েছিলেন, তাই। বেচারামবাবু কহিলেন, ফিরিয়ে নিয়ে যাও। রসগোল্লা ফিরাইয়া লইবার কথায় ছোট খোকা উঠিয়া বসিয়া কহিল, ও আমার, বলিয়া আড়াইশের রসগোল্লার অবশিষ্ট 3টি খপ করিয়া মুঠা করিয়া লইয়া সে একতলা সিঁড়ি ধরিল। বেচারামবাবু আঙুল তুলিয়া খেমিঝিকে কহিলেন, গামলাটা ফিরিয়ে নিয়ে যাও। খেমিঝি চলিয়া গেল। সারা রাত্রি ধরিয়া বেচারামবাবু নানা প্রকার যুক্তিতর্ক সমন্বিত চিন্তা করিয়া দেখিলেন যে কলিকাতায় লবঙ্গমঞ্জুরির ঔদরিক অশান্ত সন্তানাদি লইয়া বাস করিলে আশু বিপদপাত অবশ্যম্ভাবী। ভবিষ্যৎ চিন্তায় তিনি ব্যাকুল হইয়া পড়িলেন। পরদিন প্রাতঃকালে 4 টুকরা পোস্টকার্ডে তাহার 4টি সন্তানের নাম পরিচয় সহ লিখিয়া 2 খোকা ও 2 খুকির গলায় ঝুলাইয়া দিয়া বেচারামবাবু হাঁকিলেন, মহাদেও, ট্যাক্সি নিয়ে এসো।
বড় খুকি জিজ্ঞাসা করিল, গলায় টিকিট দিলে কেন বাবা? বেচারামবাবু কহিলেন, বেড়াতে যাচ্ছি, পরে যদি কেউ হারিয়ে যাস তবে এই টিকিট দেখালে কলকাতা এই বাড়িতে পৌঁছে দেবে। গাড়িতে যদি কলিশন হয় আর তাতে যদি আমি বুঝলি, তবে তোদের গলায় এই টিকিট দেখে রেলের লোক তোদের খবর জানতে পারবে, বুঝলি? বড় খুকি বুদ্ধিমতী, সমস্তই বুঝিল। বেড়াইতে যাইবার আশায় অত্যন্ত উৎসাহিত হইয়া সে হাতের কাছে জামা কাপড় যাহা পাইল গুছাইয়া লইল। বেচারামবাবু যোগুর সাহায্যে 6খানা লেপ ও 7খানা তোষকের একটা প্রকাণ্ড বিছানার বান্ডিল করিয়া স্বতন্ত্র ট্যাক্সিতে অন্যান্য দ্রব্যাদিসহ যোগুকে স্টেশনে পাঠাইয়া নিজের ঘরে কুলুপ দিয়া ও লবঙ্গমঞ্জুরির ঘরগুলি খোলা রাখিয়া মহাদেও বরকন্দাজের প্রতি গৃহরক্ষার ভার অর্পণ করিলেন। তাহার পর সিদ্ধিদাতা গণেশের নাম জপিতে জপিতে ছেলে মেয়েদের হাত ধরিয়া ট্যাক্সিতে গিয়া উঠিলেন। বেচারামবাবু টিকিট কাটিয়াছিলেন মথুরার, কিন্তু বর্ধমানে গাড়ি পৌঁছিলেই হঠাৎ হাতের খবরের কাগজখানা মুঠা করিয়া কহিলেন, বড় খুকি, তোরা সব নেমে পড়। ছোট খোকা কহিল, দাদা নাম, বাবা সীতাভোগ খাওয়াবে। বড় খুকি কহিল, নামবে কেন বাবা? বেচারামবাবু খবরের কাগজখানা বড় খুকির গায়ে ফেলিয়া দিয়া কহিলেন, দেখ না পড়ে, মথুরার কাছে কেবল ইঁদুর মরছে, প্লেগে মরবি না কি সব শুদ্ধ? নাম নাম। ছোট খোকা পূর্বেই নামিয়া সীতাভোগওয়ালাকে ডাকিতেছিল। বেচারামবাবু বাকি 3টিকে সঙ্গে করিয়া নামিয়া পড়িলেন। প্ল্যাটফর্মে দাঁড়াইয়া খানিকক্ষণ ভাবিয়া দেখিলেন যে স্বাস্থ্যকর স্থানের মধ্যে আছে উত্তরপাড়া, সেখানে গঙ্গার ধারে তাহার স্বর্গীয় পিতা কেনারামবাবুর বাগান বাড়িও আছে। ভাবিতে ভাবিতে একখানি ডাউন প্যাসেঞ্জার ট্রেন আসিয়া পড়িল। তাড়াতাড়ি 1 সের সীতাভোগ কিনিয়া সেই গাড়িতেই উঠিয়া বসিলেন এবং যথাকালে উত্তরপাড়ায় অবতরণ করিয়া জঙ্গলাকীর্ণ কেনারাম উদ্যানে স্থান গ্রহণ করিলেন। যোগু প্রভুভক্ত কোচম্যান। প্রভুর গাড়ি যখন ডিস্ট্যান্ট সিগন্যাল ছাড়াইয়া গেল, তখন সে ট্যাক্সি চাপিয়া বাগবাজারে গিয়া প্রভুপত্নীকে জানাইল যে বাবু অদ্য প্রাতে পুত্র কন্যাসহ মথুরা যাত্রা করিয়াছেন। লবঙ্গমঞ্জুরির হাত হইতে প্রাতকালীন গরম সিঙাড়ার ঠোঙাটি পড়িয়া গেল। তিনি কথা কহিতে পারিলেন না, বিচিত্র দুর্ভাবনায় বিমূঢ় হইয়া পড়িলেন। মথুরার পাণ্ডারা নাকি ডাকাত, এই কথা ছেলেবেলায় তাহার ঠাকুরমার নিকট শুনিয়াছিলেন। মনে হইতে লাগিল এতক্ষণ মারিয়া পাণ্ডারা খুকির গলার হার, ছোট খুকির কোমর পেটি সমস্ত কাড়িয়া লইয়াছে। ভাবিতে ভাবিতে আতঙ্কে তিনি কাঁদিয়া ফেলিয়া কহিলেন, তোরা কেন যাসনি সঙ্গে? যোগু কহিল, বাবু নিলে না, কি করি, তা নইলে বুড়োকালে মথুরাজি দর্শন। লবঙ্গমঞ্জুরির মাতা আসিয়া সমস্ত শুনিয়া তাহার পুত্রকে কহিলেন, তুই যা হরু, দোষী ছেলে মেয়ে নিয়ে পথে ঘাটে একা মানুষ। হরুর দেশভ্রমণের দারুণ শখ ছিল। পয়সার অভাবে কোথাও যাইতে পারে নাই বটে, কিন্তু ভারতবর্ষের সমস্ত রেলওয়ে কোম্পানির টাইম টেবিল পড়িতে পড়িতে একেবারে কণ্ঠস্থ করিয়া ফেলিয়াছিল। মাতার প্রস্তাব শুনিয়াই সোৎসাহে কহিল, এ তো অতি অবশ্যই কথা, ওদের সঙ্গে দেখা হলেই আমাকে একখানা তার করে দিবি, বুঝলি? বলিয়া লবঙ্গমঞ্জুরি 100 টাকার একটা পুঁটলি হরুর হাতে গুঁজিয়া দিলেন। হরু হাতে সুটকেস ঝুলাইয়া বাহির হইয়াই বাসে চড়িল। এমন সময় পথের দরজার কাছে এক ভিখারি আসিয়া গান ধরিল, আর তো ব্রজে যাব না ভাই, যেতে প্রাণ আর নাহি চায়, ব্রজের খেলা ফুরিয়ে গেছে, তাই এসেছি মথুরায়। শুনিয়া লবঙ্গমঞ্জুরি শিহরিয়া উঠিয়া কহিলেন, কি অলক্ষণে গান রে বাপু, দূর করে দে যোগু হতভাগাকে। ভিখারি বিড়বিড় করিয়া বকিতে বকিতে চলিয়া গেল। তথাপি কীর্তনের শেষ চরণটি লবঙ্গমঞ্জুরির মনের মধ্যে ক্রমাগত হাতুড়ির আঘাত করিতে লাগিল। শেষে অতিষ্ঠ হইয়া
খেমি ঝিকে সঙ্গে লইয়া চোখের জল মুছিতে মুছিতে লবঙ্গমঞ্জুরি ট্যাক্সিতে আরোহণে পতিগৃহ অভিমুখে যাত্রা করিলেন। বাড়িতে পৌঁছিয়া লবঙ্গমঞ্জুরির দুশ্চিন্তা ৩ গুণ বাড়িয়া গেল। দেখিলেন যে বেচারামবাবু গরম ওভারকোট লইয়া যান নাই। খোকাখুকিদের ৪০ জোড়া পশমি মোজা ঘর ও বারান্দায় ছড়াইয়া পড়িয়া আছে। লবঙ্গমঞ্জুরি কাঁদিয়া খেমিকে কহিলেন, কি শাস্তি হলো আমার খেমি! এই শীতের দিনে গরম জামা মোজা সব ফেলে উনি চলে গেলেন। খেমি সান্ত্বনা দিয়া কহিল, সে তুমি ভেবো না, সঙ্গে টাকা পয়সা আছে, কিনে নেবেন। লবঙ্গমঞ্জুরি কহিলেন, সে কি কলকাতার শহর খেমি, যে পয়সা দিলেই জিনিস মিলবে? রাগ করে কি ছাই খেয়েছি আমি। বলিয়াই লবঙ্গমঞ্জুরি শয্যা গ্রহণ করিলেন। খেমি তাহার পায়ে হাত বুলাইতে লাগিল। উত্তরপাড়ার বাগানবাড়ির সম্মুখে গঙ্গার ঘাটে বসিয়া বেচারামবাবু তাহার সংসারের কথা ভাবিতেছিলেন। দারুণ দুঃখময় বিশৃঙ্খল সংসার। প্রাণাধিকা পত্নী, যাহার সহিত কত গভীর রাত্রে 10 বৎসর পূর্বে এই গঙ্গার এই ঘাটেই সাঁতার কাটিয়াছেন। সুরে সুর মিলাইয়া রবি ঠাকুরের প্রেমের গান গাহিয়াছেন, সে পত্নী বিমুখ। বড়খুকি রাঁধিতে গেলেই ঘুমাইয়া পড়ে। বড়খোকা বাগানবাড়ির মালি সহদেব গোয়ালার যন্ত্রপাতি সুবিধা পাইলেই গঙ্গাগর্ভে বিসর্জন দেয়। ছোট খোকার 2 আনা মূল্যের পাউরুটি ও পোয়াদের ঝোলা গুড় ব্যতীত প্রাতে ক্ষুণ্ণিবৃত্তি হয় না। ছোট খুকি জোনাকি দেখিলেই ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে থাকে। বাগানে মশা এবং কটকটে ব্যাঙ সমানে সমস্ত রাত্রি শব্দ করে। সহদেব মালি তাহার গৃহবাসিনী প্রণয়নীর নাম ধরিয়া ঘুমের ঘোরে উড়িয়া ভাষার নিদারুণ চিৎকার করিতে থাকে। বেচারামবাবুর ঘুম ভাঙিয়া যায়। এই প্রকার বিচিত্র উৎপাত বেচারামবাবুকে মুহ্যমান করিয়া তুলিতেছিল। নিঃসঙ্গ জীবন কিছুতেই আর ভালো লাগিতেছে না। মনে হইল স্টিমার যোগে একবার তাহার সুন্দরবনের প্রজাদের মধ্যে গিয়া উপস্থিত হইলে হয়তো অনেকটা শান্তি লাভ হইতে পারে। ভাবিয়া ভাবিয়া সংকল্প অনেকটা স্থির করিয়া আনিতেছিলেন, এমন সময় কে কহিল, বেচুবাবু যে, নমস্কার। বেচারামবাবু মুখ ফিরাইয়া দেখিলেন তালতলার বিপিন চৌধুরী। আগে শিয়ালদার টিকিট কালেক্টর ছিলেন, তারপর পুরানো রিটার্ন টিকিট বিক্রয় করিয়া চাকুরি হারাইয়া উত্তরপাড়ায় ভুসির আড়ত খুলিয়াছেন। পরিচয় ছিল। বেচারামবাবু কহিলেন, হ্যাঁ। বিপিন কহিল, বেশ বেশ, অনেককাল পরে দেখা হলো। বাগানে এসেছেন বুঝি, সপরিবারে? বেচারামবাবুর মুখ বিমর্ষ হইল। বলিলেন, পরিবার নেই। বিপিন কহিল, পরিবার নেই কি মশাই? জানতুম না তো, বড় দুঃখের কথা। বেচারাম দার্শনিকের মতো গম্ভীর কণ্ঠে কহিলেন, দুঃখ আর কি, জগতে মিলন বিরহ দিনরাত সবই তো আছে, সবই তো সইতে হয়। বিপিন একটু দম লইয়া কহিল, তা যদি মনে না করেন, আমার শালির বয়স 21, রং আমার স্ত্রীর মতোই ফর্সা, চোখ অত টানা নয়, তবে এদিকে বুঝছেন ভারী সুশ্রী ডাগর। গরিব ব্রাহ্মণ, যদি অনুমতি করেন তাহলে। গঙ্গার দিকে চাহিয়া লবঙ্গমঞ্জুরির সন্তরণ চঞ্চল দেহের স্মৃতি বেচারামবাবুর অন্তরে তরঙ্গায়িত হইয়া উঠিতেছিল। বিপিনের কথা তাহার কানে গেল না। অন্যমনস্কভাবে কহিলেন, দেখব। বিপিন বাড়িতে ফিরিয়াই প্রথমে তাহার স্ত্রী, তৎপর তাহার শাশুড়ি, তাহার পর তাহার শ্বশুর মালগুদামের কেরানি জলধরবাবুকে জানাইল যে সে বড় শিকার গাঁথিয়াছে। সেই সঙ্গে তাহার শ্যালিকা বৃন্দারানীর থুতনিতে চিমটি কাটিয়া 2 অক্ষরের একটা রসিকতা করিতেও ছাড়িল না। বেচারামের দ্বিতীয় পক্ষ হইলে কি হয়, তাহার অবস্থা ইত্যাদি বলিয়া বিপিন কন্যাভারকাতর জলধরবাবুকে ও তাহার পত্নীর অন্তরাত্মাকে লোলুপ করিয়া তুলিল।
বৃদ্ধ ও বৃদ্ধা সারা রাত্রি ঘুমাইতে পারিলেন না। তৎপর দিবস সূর্য উদিত হইবার পূর্বেই জলধরবাবুর পত্নী স্বামীকে বেচারামবাবু সম্বন্ধে সাক্ষাৎ সন্ধান আনিতে ভোরের গাড়িতেই কলিকাতায় পাঠাইয়া দিলেন। কয়েকদিন হরুর টেলিগ্রামের প্রতীক্ষায় পিয়নের পথপানে চাহিয়া লবঙ্গমঞ্জুরীর দীপ্তি নিষ্প্রভ হইয়া আসিয়াছিল। বেচারামবাবুর মথুরা যাত্রার দিবস হইতেই নিদ্রা ঘুচিয়াছে। হরুর টেলিগ্রাফ না পাইয়া আহারও ঘুচিল। তিনি কেবলই কাঁদিতে লাগিলেন। সেদিনও দ্বিপ্রহরে বসিয়া কাঁদিতেছিলেন, এমন সময় দরজার বাহিরে কে একজন ডাকিল, এটা কি বেচারামবাবুর বাড়ি? লবঙ্গমঞ্জুরী নিদ্রিতা খেমিঝির চুল ধরিয়া টানিয়া তুলিয়া বলিলেন, খেমি, দেখ তো টেলিগ্রাম এলো বুঝি। খেমি উঠিয়া একতলা ঘুরিয়া আসিয়া কহিল, ভদ্রলোক, বুড়ো। স্বামীর সংবাদ পাইবে ভাবিয়া লবঙ্গমঞ্জুরী খেমিকে সঙ্গে করিয়া নিচে নামিলেন। ভদ্রলোককে বৈঠকখানায় বসাইয়া প্রশ্ন করিলেন, কোত্থেকে আসছেন? জলধরবাবু কহিলেন, ও তোর পাড়া থেকে। এটা বেচারামবাবুর নিজ বাড়ি, পৈতৃক? লবঙ্গমঞ্জুরী কহিলেন, হুম। পদ ভুলে কালীঘাট গিয়ে পড়েছিলুম, তা বেশ। বলিয়া জলধরবাবু ঘুরাইয়া ফিরাইয়া বহু পারিবারিক প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বুঝিলেন যে বেচারামবাবুর হাতে পড়িলে তাহার আদরিণী কন্যা রানীর হালে থাকিবে। যাইবার সময় অনুচ্চস্বরে জলধরবাবু কহিলেন, এখন প্রজাপতির নির্বন্ধ। কথাটি লবঙ্গমঞ্জুরীর কানে গেল। কহিলেন, কি বললেন? জলধরবাবু কহিলেন, কি বলবো আর মা, একটা বয়স্থা মেয়েকে নিয়ে বিপদে পড়েছি। আমার জামাই বিপিন বেচারামের বন্ধু, বললে তার দ্বিতীয় পক্ষ করবার ইচ্ছে। খেমিঝি বিস্ময়ে হাঁ করিয়া ফেলিল। লবঙ্গমঞ্জুরীর নিষ্প্রভ চক্ষুতে দীপ্তি ফিরিয়া আসিল। তিনি প্রশ্ন করিলেন, তিনি কোথায়? ও তোর পাড়াতেই আছেন। বলিয়া শুভকর্ম শেষ হইল ভাবিয়া কন্যার রাজরানী হইবার সম্ভাবনায় উল্লসিত জলধরবাবু লাঠি ঠকঠক করিতে করিতে প্রস্থান করিলেন। বেচারামবাবু মথুরা যাইবার ভান করিয়া উত্তরপাড়ায় গিয়া গোপনে বিবাহ করিবার ষড়যন্ত্র করিতেছেন। লবঙ্গমঞ্জুরীর মগজে বিদ্যুৎ খেলিতে লাগিল। মনে হইল বেচারামবাবুই একটি মূর্তিমান ষড়যন্ত্র। নানা প্রকারে ম্যাট্রিকুলেশন পরীক্ষা হইতে তাহাকে বিরত রাখিয়া আজ পর্যন্ত লবঙ্গমঞ্জুরীর সহিত তিনি যত প্রকার ব্যবহার করিয়াছেন সমস্তই ষড়যন্ত্রমূলক। কি করিবেন কিছুই লবঙ্গমঞ্জুরী স্থির করিতে পারিলেন না। খেমিঝি এই সময় কহিল, ভেবে আর কি করবে মা, এখনো সময় আছে। তোমাকে দেখলেই আমি তাকে চাই নে, আমার ছেলে মেয়ে নিয়েই সংসার। মহাদেও। হুকুম পাইয়া মহাদেও ট্যাক্সি লইয়া আসিল। শীতের সন্ধ্যা ঘনাইয়া আসিয়াছে। বাগানবাড়ির একতলায় ইজি চেয়ারে বালাপোষ গায়ে জড়াইয়া বেচারামবাবু বিবর্ণ মুখে বসিয়াছিলেন। সম্মুখের চেয়ারে বিপিন চৌধুরী বসিয়া কহিতেছিল, এ কীরকম কথা মশাই, অনর্থক বুড়ো ভদ্রলোকের 14 আনা গাড়ি ভাড়া খসিয়ে এখন বলছেন। বেচারামবাবু কহিলেন, ভুল শুনেছেন, আমি সেসব বলিনি। বিপিন কহিল, ভুল শুনব আমি মশাই? ভুসির দালালি করে খাই, করাক্রান্তির পাওনাগণ্ডা মনে থাকে, আর আমি শুনব ভুল? স্পষ্ট বলুন না বিয়ে করবেন কিনা। বেচারামবাবু মাথা টিপিয়া ধরিয়া কহিলেন, মশাই বিরক্ত করবেন না, আর ভালো লাগছে না। আমার স্ত্রী আছেন বাপের বাড়িতে, কাজেই বলেছিলুম পরিবার নেই, আর তিনি না থাকলেও আমি বিয়ে করতাম না জানেন। তাকে ছাড়া অচেনা কাউকে বিয়ে করতে পারি নে, তার সঙ্গে 14 বছরের পরিচয়, বুঝছেন? বিপিন কহিল, স্ত্রীলোক আবার অচেনা কি? একবার দেখেই তো নারী নক্ষত্র চেনা যায়।
দেখছি ফাঁকিবাজি আপনার। স্ত্রী একটা থাকলো তো হলো কি, আর একটা বিয়ে করে এখানে রেখে যান, মাস মাস খোরাকির টাকা দেবেন। বেচারামবাবু বিব্রত হইয়া কহিলেন, বলছি যে মশাই, মাথা টনটন করছে, কথা কইতে পারছি নে। এতক্ষণ দরজার অন্তরালে প্রচ্ছন্ন হইয়া লবঙ্গমঞ্জরী স্বামীর কথা শুনিতে শুনিতে অনুতাপানলে দগ্ধ হইয়া নিঃশব্দে কাঁদিতেছিলেন। এইবার প্রবেশ করিয়া বিপিনের সম্মুখে দাঁড়াইলেন। বেচারামবাবু, তুমি বলিয়া উঠিবার চেষ্টা করিয়াই ইজি চেয়ারে পুনরায় শুইয়া পড়িয়া চোখ বুজিলেন। বিপিন অবস্থা বুঝিয়া দ্রুতপদে প্রস্থান করিল। 14 আনা আদায় করিতে পারিল না। খেমি ঝিরমুকে সংবাদ পাইয়া মুহূর্ত মধ্যে ভাতের থালা ফেলিয়া খোকা খুকু চতুষ্টয় আসিয়া রুদ্যমানা মাতাকে ঘিরিয়া ফেলিল। লবঙ্গমঞ্জরী কাঁদিতে কাঁদিতে সবকটিকে একসঙ্গে বুকে চাপিয়া ধরিয়া ইজি চেয়ারে শয়ন বেচারামবাবুর বিবর্ণ ওষ্ঠাধারের দিকে বারবার সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। দুজনে চোখাচোখি হইল অনেকবারই, কিন্তু কথা কে আগে কহিবে তাহা স্থির হইল না। লুচি পরিবেশনের ফাঁকে আর দুখানা দি বলিয়া আলাপ আরম্ভ করিলে কার্য সিদ্ধি হইবে, কিন্তু মানের হানি হইবে না ভাবিয়া লবঙ্গমঞ্জরী রন্ধনশালায় প্রবেশ করিলেন। কিছুকাল পর লুচির থালা হাতে লইয়া আসিয়া দেখিলেন ইজি চেয়ার শূন্য, বেচারাম নাই। আশঙ্কায় লবঙ্গমঞ্জরীর হৃৎপিণ্ড স্পন্দিত হইতে লাগিল। গঙ্গার ঘাটে বেচারামবাবু নিশ্চিন্ত হইয়া বসিয়া আছেন। ব্যাস, কোনো উৎপাত নাই। সংসার এখন স্বচ্ছন্দে রসাতলে যাইতে পারে। ভাবিতেছিলেন, এমন সময় মৃদু পদক্ষেপে কে আসিয়া তাহার পার্শ্বে নীরবে বসিল। দেখিলেন লবঙ্গমঞ্জরী। তাহার দেহে বিদ্যুৎ স্ফুরণ হইল, তথাপি বেচারামবাবু নির্বাক। লবঙ্গমঞ্জরীর গায়ে সেমিজ ব্লাউজ ছিল না। চুপ করিয়া বসিয়া থাকিয়া তিনি পৌষের দারুণ শীতে কাঁপিতে লাগিলেন। বেচারামবাবু আর চোখে অর্ধাঙ্গিনীর অবস্থা দেখিয়া তাহার বালাপোষখানি একটু উন্মোচন করিলেন এবং লবঙ্গমঞ্জরীর কম্পমান দেহখানি তন্মধ্যে প্রবিষ্ট হইল। তাহার পর তাহার বাম স্কন্ধে লবঙ্গমঞ্জরীর মস্তক ও দক্ষিণ স্কন্ধে লবঙ্গমঞ্জরীর দক্ষিণ বাহু অবাধে স্থান লাভ করিল। গঙ্গায় তখন জোয়ার আসিয়াছে। জোয়ারের টানে নৌকা ভাসাইয়া জনকয়েক মাঝি পূর্ববঙ্গের ভাটিয়ালির টানা সুরে কোরাস গাহিয়া চলিয়াছে। দক্ষিণ হাওয়ায় নৌকার পাল ছিঁড়াছে। ওরে ও মাঝি, খবরদার, দণ্ডে দণ্ডে প্রেমের নদী হয় সাঁতার। শুনিয়া তীরস্থ দুইটি নির্বাক প্রাণী মৃদু হাস্য করিলেন। কথা ফুটিল। একজন অশ্রু গদগদ কণ্ঠে ডাকিলেন, লবং। অন্যজন ফোঁপাইতে ফোঁপাইতে জবাব দিলেন, বেচারা। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।